যতই চেষ্টা করি ঠান্ডা থাকবো, শান্তিতে থাকবো, কিন্তু বাংলাদেশের ফুটবল আপনাকে শান্তিতে থাকতে দিবে না। দেখেন খুব ঠান্ডা মাথায় ছিলাম, খুব ভালো ছিলাম যে বাংলাদেশ তার প্রথম ম্যাচ ভালো খেলছে, চায়না থেকে হারলেও ভালো ফুটবল খেলছে হারতে, বাট ফুটবলটা ইম্পর্টেন্ট ছিল, কারণ ফুটবলটা ছিল এখানে বাংলাদেশ খুব ভালো ফুটবল খেলছে। এখানে কার কোনো কমপ্লেন ছিল না, ভালো ছিলাম, বাস বেশ ভালো ছিলাম। আহ, কালকে সকালে ম্যাচ, তার জন্য প্রিপারেশন ছিলাম যে ঠিক আছে ভালো ফুটবল খেলছে, আমরা আশা করি পরের ম্যাচটা আমাদের হাই হোপস তৈরি হয়েছে, যে আমরা কিন্তু জিততে পারি। এই সময় পড়াশোনা করবো, তো এইসব ডিপেন্ডে প্রিপারেশন নিচ্ছে না। কুরিয়ার সম্মত কিছু খোঁজা যায়, পাওয়া যায় কিনা সেসব বিষয় নিয়ে দেখতে পেলাম। কিন্তু হঠাৎ করে দেখলাম আমাদের ওমেন্স উইং এর চেয়ারম্যান কিরণতা, তিনি বলে উঠলেন যে চায়না নাকি তার ভালো দলটা খেলায় নাই, এই দলটা ভালো দল না, খুব বয়স্ক দল, এবং এই কারণে বাংলাদেশ ভালো খেলতে পারছে, পরের ম্যাচটা হবে ইম্পর্টেন্ট, সেখানে ভালো খেলতে হবে। তো কিরণতাকে বলতে চাই এটা, বাংলাদেশ কোথায় খেলতেছে এইটা কি বাংলাদেশের ফেডারেশন, বাংলাদেশের ফেডারেশন বুঝতে পারতেছে তারা কোথায়, বাংলাদেশ ফুটবল এমন ফুটবল এখন কোথায় আছে, কোথায় খেলতেছে? আমার কাছে দৃঢ় বিশ্বাস এরা জানেই না বাংলাদেশের ফুটবল বর্তমানে কোথায় আছে। দেখেন, তিনি বললেন যে এই চায়না দলটা খুব বেশি ভালো দল না, এই চায়না দলটা কেমন সেটা নাকি পরবর্তীতে আলোচনা করছি। তার আগে বলি যে বাংলাদেশের এই ফেডারেশন, বাংলাদেশের জনগণ কেউই বুঝতে চান বাংলাদেশের ফুটবল, বাংলাদেশ ফুটবল এখন কোথায় আছে, কোথায় খেলতেছে, এটা সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, কিন্তু যদি আমরা বলি যে বাংলাদেশ কিন্তু এই বছর একটা ওয়ার্ল্ড কাপ খেলতেছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। বাংলাদেশের এই ওমেন্স ফুটবল টিমটা এখন ওয়ার্ল্ড কাপের মতো একটা বিগ স্টেজে খেলতেছে, তার ক্লিপটা দেখে লোক 12টা লোকের মধ্যে একটা দল বাংলাদেশ, যেটা এই এফসি এশিয়ান কাপটা খেলতেছে। এখন কথা হচ্ছে যে আমরা তো সাধারণ মানুষ যারা আছি এরা বুঝতেছি না, কিন্তু এটা মানা যায়, সেটা বোঝা যায় যে ঠিক আছে আমরা না হয় বুঝি না, আমরা সাধারণ মানুষ, কিন্তু যারা কর্তা যারা একসময় এই বিষয়গুলোর অংশ ছিল, তারা কি বুঝতে পারতেছে বাংলাদেশ কোথায় আছে, কি করতেছে? আমার বিশ্বাস তারাই জানে না তারা কি করতেছে, তারা কি বলতেছে, বাংলাদেশ ন্যাশনাল টিমটা কোথায় আছে তারাই বুঝতে পারতেছে না। আমরা তো বুদ্ধার লোকজন, আমরা just সমালোচনা করার জন্য আগে হাত ধরিয়ে রেখে ইন্টারভিউ প্রথম বলবে যে সমালোচনা করা মানে তুমি সমালোচনাই করবে, কিন্তু সমালোচনার পথগুলো তারা তৈরি করে দিচ্ছে। এখন বলি যে কেন তারা বুঝতে পারতেছে না, বা বিএসএফ বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আছে সবাই ইন্ডিক পুরো সিস্টেমটা যারা বুঝতে পারতেছে না কেন, যে তারা কোথায়, বাংলাদেশের ফুটবলটা কোথায় এখন আছে, স্ট্যান্ডার্ডটা কোথায়, কেন তারা বুঝতে পারছে না? এটা একেবারে বাংলা ভাবে যদি উদাহরণ দিয়ে বলি আপনাকে আমি, এটা হচ্ছে এই ফেডারেশন বা তার আগে ফেডারেশন বা এই সমগ্র ফেডারেশনটা বা তার আগে ফেডারেশন সবাই আগে খাইতো আলু ভর্তা, ভাত আর ডাল। এরা সর্বোচ্চ গেলে মাছ কোনো সময় দেখছে, হ্যাঁ কোনো সময় মাছ দেখছে, কিন্তু এরা সবসময় ইন জেনারেল আলু ভর্তা, ভাত, মাছ এগুলোই খেত। হঠাৎ করে তারা কাচ্চির নাম শুনছে, কাচ্চি, কাচ্চি তারা পাইছে, তারা কিন্তু কাচ্চি দেখে নাই, তারাও দেখে নাই, মানে আগে যারা ছিল তারা কোনো সময় কাচ্চি দেখে নাই, দেখা তো জোরে থাকে, নামও শুনে নাই, ঠিকঠাক নামও শুনে নাই, কাচ্চি কিন্তু তিনি দেখতে। তারপর যখন তারা কাচ্চি দেখতে পাচ্ছে, তাদের কাছে মনে হয়েছে এটা তো ভাত, হ্যাঁ আমরা ভাত খাই, এই ভাতই কাচ্চি, আমারও তাও আলু ভর্তাটা আলু ভর্তা করে খায়, এরা কাঁচাই খায়, আলু 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 কাঁচাই খায়। আর ওর পার্থক্য থেকে ওটাই, চালটা একটু বড়, আর আমরা যে আলু ভর্তা থেকে মাঝে মাঝে মাছ খাই, ওই মাছের বদলে তারা একটা গোস্তের টুকরো আমাদেরকে দিচ্ছে, ব্যাস এটাই। এটাই বিরিয়ানি, তাদের কাছে এটাই বিরিয়ানি। কিন্তু বিরিয়ানিটার মাহাত্ম্য, বিরিয়ানিটার যেই আহ, গ্রহণযোগ্যতা বা বিরিয়ানির যেই টেস্ট, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু তারা যারা জানে না তারা কোনো নামই শুনে নেই, খাওয়ার তো তেমনই কথা। এই কারণে তারা বুঝতেই পারতো না যে তারা কোথায় আছে এবং তাদের চাষে কি আছে। এখন আমার কথা হচ্ছে, এবার আসি যে তারা যে তিনি যে বললেন যে বাংলাদেশের চাইনিজ ফুটবল টিমটা ভালো ফুটবল টিম না, চায়নার ফুটবল টিমটার মধ্যে আমাদের নিজের সাথে এমন প্লেয়ার খেলছে যেখানে টটেনহাম হটস্পারে ওমেন্স টিমে খেলে। আপনি বুঝতে পারছেন টটেনহাম হটস্পার ইংলিশ প্রিমিয়ার লিগের ওমেন্স টিম সেইখানে খেলে। নাম্বার 7 জার্সি পরা যে মেয়েটা চায়নার হয়ে ফুটবল হয়েছে, সে টটেনহাম হটস্পারের হয়ে খেলে, এবং তার ওয়ার্ল্ড কাপ খেলার এক্সপিরিয়েন্স হচ্ছে চায়নার হয়ে। এখন আরো আরো যদি বলি, আরো যদি ব্যাখ্যা করি কেন ওটা কতটা ভালো খেলছিল,
এই জনগণের মধ্যে এমন অনেক প্লেয়ার আছে যাদের এএফসি কম্পিটিশনে মোট খেলা ম্যাচের সংখ্যা বাংলাদেশের অনেক প্লেয়ারের সমগ্র ক্যারিয়ারের ম্যাচের চেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা কিন্তু এএফসিতে আছে। এমন অনেক প্লেয়ার এখানে প্লেয়ার আছে যারা 17টা থেকে 20টা ম্যাচও এএফসি কম্পিটিশনে খেলছে। এই দলটা প্রতিনিয়ত এএফসি তে খেলা একটা দল। এরা 7বারের চ্যাম্পিয়ন, গতবারের চ্যাম্পিয়ন দলের অনেক সদস্য এই দলে আছে। হ্যাঁ, মোটামুটি প্রায় পুরো দলটাই গতবারের চ্যাম্পিয়ন দলটাই রয়ে গেছে। কিন্তু সমস্যাটা কোথায়? বাংলাদেশের মানুষ কেন বুঝতেছে না যে এই দলটার বাংলাদেশ কিভাবে ড্র করলো? হ্যাঁ, এটা নিয়ে আমাদের অনেক ধরনের আসলে আমরা বুঝতে পারি না যে বাংলাদেশের মেয়েরা এত ভালো করে ফেলবে, এত কিছু করে ফেলবে, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু এটা করবো, তাদের পরিশ্রম পরিণতি দিতে হবে। এখন বাংলাদেশের ফেডারেশনে এতটাই অকর্মণ্য, এতটাই হিপোক্রেট লোকজন দিয়ে ভরা যে তারা বুঝতেই পারে না তারা কখন কি বলতেছে। মেয়েরা কালকে ম্যাচ খেলবে কোরিয়ার সঙ্গে, কোরিয়ার সঙ্গে ম্যাচ খেলবে। কোরিয়া ও একটা দল যারা ভালো দল, এবং যাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ওদের কোনো ডাটা অনলাইনে অফলাইনে কোথাও আপনি পাবেন না, কারণ তারা তাদের সকল কিছু গোপন করে রাখে। পুরো একটা যখন তারা ম্যাচ খেলবে, তো আগে গিয়ে তার উমেন্স উইংয়ের চেয়ারম্যান বলতেছে যে তারা আগের ম্যাচটা ভালো খেলছে কারণ অপোনেন্ট খারাপ ছিল। এতে কি আপনি আমাদের মেয়েদের যে নেগলেক্ট করলেন? আমাদের মেয়েদের যে অ্যাচিভমেন্ট সেটাকে নেগলেক্ট করলেন? মেয়েদের যে ফাইটিং স্পিরিট সেটাকে নেগলেক্ট করলেন আপনি? এসব অপরপণ্য লোকজনকে কারণেই বাংলাদেশ ফুটবল কিন্তু আগাচ্ছে না। হ্যাঁ, আপনি কিন্তু এখানে না ম্যান স্ট্রিমে দেখেন, আপনি ম্যান স্ট্রিমে যদি একই সমস্যা, আমি তাদেরকে অনেকেও দোষ দিব। আমি তো আমার দাবি আমাদের শোনা খুব ভালো ফুটবলার ছিলেন, তারা খুব ভালো কিন্তু বাংলাদেশ পার্সপেক্টিভে তারা কি ওয়ার্ল্ড পার্সপেক্টিভে খুব ভালো প্লেয়ার ছিলেন না? ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার ছিলেন না, তারা বাংলাদেশ পার্সপেক্টিভে অনেক বড় মাপের ফুটবলার ছিলেন। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা যখন ওয়ার্ল্ড স্টেজে কম্পিট করতে চাই, কিন্তু আমরা কি সেই ফ্যাসিলিটি গুলো পাই? আবার আমি এইটা ঘুরে আসি, যখন বাংলাদেশের মেয়েরা কনফার্ম করলো তারা এশিয়ান কাপে খেলবে, তখন আমি এই ইউনিভার্সিটির চেয়ারম্যান তিনি বললেন যে বাংলাদেশ জাপানে যাবে, সেখানে জাপান টিমের সাথে খেলা যায় কিনা, বা আমাদের সেকেন্ড স্ট্রিং দলের সাথে খেলা যায় কিনা, আর জাপানে সেখানে টপ টায়ার টিমের সাথে খেলা যায় কিনা, সেখানে লম্বা একটা ক্যাম্প হবে, ক্যাম্প করবো আমরা, অনেক কিছু করবো। এসব পরিকল্পনা করে আমার মনে হচ্ছিল যে বাংলাদেশ সত্যি সত্যি সিরিয়াসলি নিজেদের অস্ট্রেলিয়ার জন্য যাবে, অল ইন অল আউট বাংলাদেশ চেষ্টা করবে যতটুকু পসিবল আউটকামটা তাই করা যায়। সেখানে দাবি জানানো ওদিন হচ্ছে দেশে এসে বললেন আমি জানতাম আমরা একটা দলের সাথে খেলবো, সেই দলের হঠাৎ করে দেখি সেই দলের সাথে আমরা খেলবো না, আমরা কোনো ম্যাচই খেলবো না, এবং সেই দলটা তার সাথে হয়তো চার সাথে ম্যাচ খেলছি। আমি নিজেই অবাক হয়ে যাই, এবং আমি একটা জিনিস সেট করে গেছি, এসে দেখি সেই জিনিসটা হচ্ছে না। তো আমি নিজেই অবাক। দেখেন এই ফেডারেশনের মধ্যে নিজেদের মধ্যেই কোনো কমিউনিকেশন নাই। কমিউনিকেশন নিজেদের মধ্যে আছে, এবং এই মেয়েরা কি তার ফুল ফ্যাসিলিটি গুলো পাইছে? চায়না যে ফ্যাসিলিটিসের মধ্যে বড় হয়, এমন একটা প্লেয়ার যে ফ্যাসিলিটিসের মধ্যে বড় হয়, এই প্লেয়াররা যে ফ্যাসিলিটি গুলো পায়, যে কোচিং স্টাফ করা পুরো কোচিং স্টাফটা পায়, বাংলাদেশের মেয়েরা কি সেই কোচিং স্টাফটা পায়? কোচিং স্টাফের কথা বাদ দেয়, চায়না যেই ভাবে যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে বেড়ে উঠে, চায়না মেয়েরা যে মাঠে খেলে, বাংলাদেশের মধ্যে সেরকম মাঠে খেলে, বাংলাদেশের মেয়েরা খেলে কমলাপুরের টার্ফে। যাতে কি তার প্রথম দিনের প্রেস কনফারেন্স বলছে যে ফ্রম ক্যাম্প গুলশান টু ক্যাম্প চাইনা, সরি ক্যাম্প অস্ট্রেলিয়া, এটা কিন্তু বুঝতে হবে যে এখানে মেয়েরা কিভাবে আসছে, এবং এই মেয়েদের যদি ব্যাকস্টোরি দেখেন আরো ইন্সপায়ার হবেন যে এই মেয়েরা কিভাবে এতদূর আসলো। বাংলাদেশের এখানকার বেশিরভাগ মেয়েরাই, প্রায় সব মেয়েরাই বিভিন্ন রকম বাধা পেরিয়ে আসছে। যে এখানে অনেক মেয়েরা আছে এমন জায়গা থেকে আসছে, এখানে 12-13 বছর মেয়েদের বিয়ে হয়ে যায়, সেখান থেকে একটা মেয়ে আজকে এই জায়গায় আসছে, আপনাকে তারা বুঝতে হবে তারা এমন জায়গা থেকে আসছে যেখানে এরকম ছোট কাপড় পরে রাস্তায় বের হওয়াটা দূরে থাকে, মানে কোন রকম স্কুলে যাবে কিনা সেখানেও বাধ্যবাধকতা থাকে, কোন ড্রেস রাখবে, স্কুলে যেতে পারবে কিনা সেখানেও বাধ্যবাধকতা থাকে। সেই পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে আজকে ঢাকা, এবং ঢাকা থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পথটা যদি আপনি দেখেন, প্রত্যেকটা মেয়েদের নিজস্ব স্ট্রাগলের ব্যাপার আছে, সাপোর্ট পায় নাই, নিজেদের আত্মবিশ্বাসের জোরে খেলে গেছে। খুব কম মেয়েদের পাবেন যারা ফ্যামিলি থেকে যে সাপোর্টটা পাইছে, যে ফুটবল করতে চায় বা পেতে পারবে, ফ্যামিলি থেকে সাপোর্ট দিচ্ছে, এরকম
এদের কি মিস্ত্রি আপনি কম পাবেন, বাট স্ট্রাগলটা দেখলে আপনি বুঝতে পারবেন এরা কতটা ডিসপারেট একটা ম্যাচ জেতার জন্য, একটা ম্যাচে ভালো খেলার জন্য। আমরা অনেক অনেক সময় বলে সমালোচনা করি, কিন্তু আপনি যখন ওদের ব্যাক স্টোরিটা দেখবেন এবং কারেন্ট পজিশনটাও দেখবেন এবং সুরেন্দ্রটাও দেখবেন, খুব ভালো করে যারা নাই কিন্তু তাদের উইন পাওয়ারটা আছে, বেশিরভাগ দেশের থেকে গায়ে দক্ষতাটা আছে, তারা ভালো খেলতে চায়। সেই সময় যদি আমাদের ওই কোনো যে চেয়ারম্যানের মতো মানুষজন এসে এসে কথা বলে, তখন গায়ে রক্ত উঠে যায়, মাথায় রক্ত উঠে যায়। তো এই যে এসব কথাবার্তা একটা টুর্নামেন্ট, এত বড় টুর্নামেন্ট চলাকালীন আমার থেকে চেয়ারম্যান হওয়ার পরও এত বড় কথা বলে, হ্যাঁ এসব এসব হওয়ার পিছনে আরেকটা কারণ থাকতে পারে। এটা আমার কাছে আসলে যেটা মনে হয় পিটার বাটলার। পিটার বাটলারকে এই ফেডারেশনের প্রায় বেশিরভাগ মানুষই পছন্দ করে না। ফেডারেশনের সাথে পিটার বাটলারের যে একটা গুরুত্ব আছে, ওই জন্য আলো মতো পরিষ্কার। হয়তো এই একটা কারণে এই মেয়েদেরকে যারা যতই অ্যাচিভমেন্ট করুক না কেন, যত যতই না কেন, তো তোমরা কোথাও গিয়ে তাদেরকে খারাপ বলে বা খারাপ তাদের অ্যাচিভমেন্টটাকে নেগলেক্ট করার চেষ্টাটা পুরো ফেডারেশন জুড়ে করে। কারণ এদের এরা চায় চাকরিকে ভাঙা পাবলিক, নাতে না ভাঙা পাবলিক। এদের কথা দেখে শুরু থেকেই বিএফএফ কে বিভিন্ন ভাবে সমালোচনা করে আসছে, এবং যোগ সমালোচনা আছে। আমরা কিছু অস্ট্রেলিয়া উপলক্ষে যেমন কোনো প্রিপারেশন নিতে পারি নাই, এবং বড় দলকে আমরা খেলতে পারি নাই। আমাদের প্রিপারেশন ছিল শুধু ওই অনুপ লিগটা, এবং সেই লিগে এমন একটা দল জিতছে যারা পুরো টুর্নামেন্টে একটা গোল স্পন্সর করে নাই। সমালোচনা করবেন, আমরা এখন আমি আপনি আমরা সবাই সমালোচনা করবো। এটা কোনো ক্লাব ফুটবল না যে একটা ক্লাবের মালিক আছে, মালিকের যখন কথা মতো চলতে হবে। ক্লাবের ভিতরে বোঝা যায় ক্লাবটা একটা মালিক কত টাকা খরচ করে, তার টাকা মতো চলতে হবে, সেটা আমরা বুঝি। কিন্তু দেশ প্রত্যেকটা জিনিস কিন্তু না। দেশ তখন দেশ হিসেব করলে ১৬ কোটি মানুষকে আপনি রিপ্রেজেন্টেটিভ, তখন আপনাকে যে আপনি রেজাল্টটা দেখতে হবে, আপনার টিম খেলতে গেমটা দেখতে হবে। এবং জ্যাকসন উনি একটা কথা বলেছিলেন যে একটা উনি বললেন যে এই কিছুটা পার্সেন্টের আমলে বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ফুটবল টিম একটা ফরমেশন পেয়েছে, যেটা আমরা কাবরার আন্ডারে দেখিনি। কাবরার কোনো ফরমেশন নেই, কাবরারা জাস্ট দিচ্ছে। এই যে এই যে ট্রানজেকশনটা, মেয়েরা যে এত ভালো খেলতেছে, এর পিছনে এই কৃতিত্বটা দিতে বাংলাদেশের ফেডারেশনের মানুষদের খুবই দায় হবে। এই কারণেই আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে ফিফা বাতমানকে পছন্দ করে না বলেই এই ফেডারেশন বারবার মেয়েদের অর্জনগুলোকে ছোট করে নেগলেক্ট করে রাখা সর্বাত্মক চেষ্টা করতেছে। তো এই ব্যাপারে আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন। এবং কালকে ম্যাচ নিয়ে খুব ফ্যাক্টার ছিলাম, বাট মেজাজ খুব গরম হয়ে গেছে, এবং অবশ্যই সরি এত পরে গিয়ে এই ভিডিওটা দেওয়ার কোনো কারণে আগে দেওয়ার ইচ্ছা ছিল, লেট হয়ে গেছে কোনো কারণে। তো আপনার কি মনে হয় এই আপনার ওই আমাদের ওমেন্স উইং এর চেয়ারম্যানের প্রধান পরিপ্রেক্ষিতে আপনি কি সহমত তার সাথে, নাকি আপনার আপনার দ্বিমত পোষণ করবেন, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ম্যাচের পরে। নেক্সট ম্যাচের পরে অবশ্যই একটা ভিডিও আসবে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।